ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি ভুল সিদ্ধান্ত, কয়েকটি বিশ্বাসঘাতক মুখ একটি জাতির ভাগ্যকে আধারের অতল গহ্বরে নিক্ষেপ করে। আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন বাংলার শেষ স্বাধীন সূর্য অস্তমিত হওয়ার প্রহর গুনছিল। যে নবাবের তেজে কেঁপে উঠত বাঘা বাঘা ব্রিটিশ সিংহ, তিনি কিভাবে পরিণত হয়েছিলেন অসহায় বন্দীতে? কারা রচনা করেছিল এই কলঙ্কিত ষড়যন্ত্রের চাল? কি ঘটেছিল পলাশীর প্রান্তরে আর জাফরাগঞ্জ প্রাসাদের সেই অন্ধকার রাতে? আসুন আজ উন্মোচন করি বাংলার ইতিহাসের এক মর্মস্পর্শী অধ্যায়, নবাব সিরাজউদ্দৌলার পতন ও তার করুণ পরিণতির বিস্তারিত উপাখ্যান। এই কাহিনী শুধু একজন নবাবের নয়, একটি স্বাধীন দেশের পরাধীন হওয়ার রক্তক্ষয়ী ইতিহাস। বছরটায় 1756। বাংলার মসনদে তখন তরুণ নবাব সিরাজউদ্দৌলা। পিতামহ আলীবর্দী খানের মৃত্যুর পর মাত্র 23 বছর বয়সে তিনি বিশাল জনপদে শাসনভার গ্রহণ করেন। আলীবর্দী খান মৃত্যুশয্যায় সিরাজকে বারবার সতর্ক করেছিলেন ইউরোপীয় বণিকদের, বিশেষ করে ইংরেজদের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে। তিনি বুঝতে পেরেছিলেন এই বণিকরা শুধু ব্যবসার জন্যই আসেনি, তাদের আসল উদ্দেশ্য সাম্রাজ্য বিস্তার। সিরাজও ছিলেন তাদের দুর্বিসন্ধি সম্পর্কে সম্পূর্ণ সজাগ। নবাব হওয়ার পর থেকেই সিরাজকে চতুর্মুখী ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয়। একদিকে ছিলেন তার খালা খোঁজেটি বেগম, যিনি নিজে সিংহাসনের দাবিদার ছিলেন এবং সিরাজের বিরুদ্ধে প্রকাশ্যেই চক্রান্ত করতেন। অন্যদিকে ছিলেন সেনাপতি মীর জাফর আলী খান, জগৎ শেঠের মতো প্রভাবশালী মহাজন এবং রায়দুল্লভ, ইয়ার লতিফ খানের মতো উচ্চপদস্থ রাজকর্মচারীরা। তাদের প্রত্যেকেই ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য নবাবের পতন কামনা করছিলেন। মীর জাফরের আকাঙ্ক্ষা ছিল বাংলার মসনদ। জগৎ শেঠ চেয়েছিলেন তার অর্থনৈতিক আধিপত্য বজায় রাখতে, যা নবাবের স্বাধীন চেতা নীতির কারণে খর্ব হওয়ার আশঙ্কা ছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাবের বিরোধের একাধিক কারণ ছিল। প্রথমত, ইংরেজরা নবাবের অনুমতি ছাড়াই কলকাতার দুর্গ নির্মাণ ও সামরিক প্রস্তুতি জোরদার করছিল। দ্বিতীয়ত, তারা দস্তক বা বাণিজ্যিক ছাড়পত্রের যথেচ্ছ অপব্যবহার করে নবাবের কোষাগারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করছিল। তৃতীয়ত, নবাবের নির্দেশ অমান্য করে তারা ঢাকা দেওয়ান রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে আশ্রয় দিয়েছিলেন, যিনি রাজকোষের অর্থ আত্মসাৎ করে পালিয়ে এসেছিলেন। সিরাজ এই অত্যুত্তর মেনে নিতে পারেননি। তিনি ইংরেজদের কাছে কৃষ্ণদাসকে ফেরত দেওয়ার এবং অবৈধ নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। ইংরেজরা তা প্রত্যাখ্যান করলে নবাব কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেন, যা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে একটি বিতর্কিত ঘটনার জন্ম দেয়। কলকাতার পতন ইংরেজদের জন্য ছিল এক চরম অপমান। এর প্রতিশোধ নিতে এবং নিজেদের বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত করতে মাদ্রাজের ফোর্ট সেন্ট জর্জ থেকে কর্নেল রবার্ট ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে এক শক্তিশালী নৌবহর বাংলায় প্রেরিত হয়। ক্লাইভ ছিলেন এক ধূর্ত ও কূটকৌশলী সেনানায়ক। তিনি এসেই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে শুরু করেন। মীর জাফর, জগৎ শেঠ, উমিচাঁদ প্রমুখ ক্ষমতালোভী ব্যক্তিরা ক্লাইভের সাথে হাত মেলায়। এক গোপন চুক্তির মাধ্যমে স্থির হয়েছে ইংরেজরা সিরাজকে সরিয়ে মীর জাফরকে মসনদে বসাবে। বিনিময়ে মীর জাফর কোম্পানিকে বিপুল অর্থ ও বাণিজ্যিক সুবিধা প্রদান করবেন। উমিচাঁদ নামক এক দালাল এই ষড়যন্ত্রে মধ্যস্থতা করলেও ক্লাইভ তাকেও একটি চাল চুক্তির মাধ্যমে প্রতারিত করেন। অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন, 1757 সালের 23 জুন। মুর্শিদাবাদ থেকে প্রায় 27 মাইল দক্ষিণে ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে মুখোমুখি হল নবাব সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের বাহিনী। সংখ্যার বিচারে নবাবের বাহিনী ছিল অনেক বড়, প্রায় 50,000 সৈন্য, যার মধ্যে ছিল ফরাসি গোলন্দাজদের একটি ছোট সেনাদলও। অন্যদিকে ক্লাইভের বাহিনীতে ছিল মাত্র 3,000-এর মতো সৈন্য, যার অধিকাংশই আবার দেশীয় সিপাহী। কিন্তু নবাবের বাহিনীর বৃহত্তর অংশই ছিল ষড়যন্ত্রকারী সেনাপতিদের অধীনস্থ। মীর জাফর, রায়দুল্লভ এবং ইয়ার লতিফ খান তাদের সৈন্যদের নিয়ে যুদ্ধের ময়দানে পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন। যুদ্ধের শুরুতেই নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদন এবং অপর এক বীর সেনানী মোহনলাল ইংরেজ বাহিনীকে তীব্র আক্রমণ করে তাদের প্রায় ছত্রভঙ্গ করে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত যুদ্ধের এক পর্যায়ে গোলার আঘাতে মীর মদন গুরুতর আহত হন ও পরে মৃত্যুবরণ করেন। মোহনলাল যুদ্ধ চালিয়ে যেতে চাইলেও মীর জাফরের বিশ্বাসঘাতকতামূলক পরামর্শে নবাব তাকে পিছিয়ে আসার নির্দেশ দেন। মীর জাফর নবাবকে বোঝান যে পরিস্থিতি প্রতিকূল এবং তার আপাতত যুদ্ধক্ষেত্র ত্যাগ করে শিবিরে ফিরে যাওয়াই উচিত। সরল বিশ্বাসে নবাব সেই পরামর্শ গ্রহণ করেন, যা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল।
নবাব যুদ্ধক্ষেত্র ত্যাগ করার সাথে সাথেই তার বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ইংরেজরা সহজেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিশ্বাসঘাতক সেনাপতিরা তাদের সৈন্যদের নিয়ে ইংরেজ শিবিরে যোগ দেয়। পলাশীর যুদ্ধকে তাই যুদ্ধ না বলে একটি প্রহসন বলাই শ্রেয়। এই যুদ্ধে নবাবের পরাজয় প্রকারান্তরে বাংলার স্বাধীনতার পরাজয় ডেকে আনে। পরাজয়ের পর দিশেহারা নবাব সিরাজউদ্দৌলা কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে মুর্শিদাবাদে ফিরে আসেন। রাজধানীতে পৌঁছে তিনি মীর জাফরকে ডেকে পাঠান এবং নিজের পাগড়ি তার সামনে রেখে কাতরভাবে সাহায্য প্রার্থনা করেন। মীর জাফর মুখে আনুগত্যের শপথ করলেও অন্তরে ছিল তার উল্টো। নবাব বুঝতে পারেন যে মুর্শিদাবাদ আর নিরাপদ নয়। তিনি তার প্রিয়তমা স্ত্রী বেগম লুৎফুন্নেসা ও শিশুকন্যা উম্মে জোহরাকে সঙ্গে নিয়ে গোপনে রাজধানী ত্যাগ করেন। তার লক্ষ্য ছিল প্রথমে বিহারের দিকে যাওয়া এবং একজন ফরাসি সেনাপতির সহায়তায় শক্তি সঞ্চয় করে পুনরায় বাংলা অধিকার করা। কিন্তু নিয়তি তার সহায় ছিল না। কয়েকদিন ধরে আত্মগোপন করে থাকার পর অবশেষে রাজমহলের কাছে এসে তিনি ধরা পড়েন। কথিত আছে তানের শাহ বা মীর দাউস নামে এক ব্যক্তি, যিনি পূর্বে নবাবের দ্বারা উপকৃত হয়েছিলেন, অর্থের লোভে অথবা মীর জাফরের ভয়ে নবাবের উপস্থিতির খবর মীর কাসিমের কাছে পৌঁছে দেন। মতান্তরে ভগ্নতটিতে নদী পার হওয়ার সময় মাঝিরা তাকে চিনে ফেলে এবং সংবাদ দেয়। মীর কাসিমের নির্দেশে তার সৈন্যরা এসে নবাব, লুৎফুন্নেসা এবং তাদের কন্যাকে বন্দী করে ফেলে। বন্দী নবাবকে অত্যন্ত অসম্মানজনকভাবে মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয়। তাকে শিকল পরিয়ে হাতির পিঠে চড়িয়ে শহর প্রদক্ষিণ করানো হয় যেন তিনি কোনো দাগি আসামি। মুর্শিদাবাদে আনার পর নবাব সিরাজউদ্দৌলাকে জাফরাগঞ্জ প্রাসাদে মীর জাফরের পুত্র মিরনের তত্ত্বাবধানে বন্দী করে রাখা হয়। মীর জাফর লোক দেখানো দরবার করে নবাবের ভাগ্য নির্ধারণের ভার অমাত্যদের উপর ছেড়ে দেন। অধিকাংশই নবাবকে বন্দী রাখার পক্ষে মত দিলেও মিরন ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও ক্ষমতালোভী। তিনি সিরাজকে তার পথের কাঁটা হিসেবে দেখতেন এবং দ্রুত তাকে সরিয়ে ফেলার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। তিনি পিতাকে বোঝান যে সিরাজ বেঁচে থাকলে যে কোনো মুহূর্তে বিদ্রোহ হতে পারে এবং তাদের ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা থাকবে। মীর জাফর পুত্রস্ত্রে অন্ধ হয়ে বা নিজের দুর্বলতার কারণে পুত্রের এই অন্যায় আবদার মেনে নেন। অবশেষে আসে সে কালো রাত্রি, 1757 সালের 2রা জুলাই। কোনো কোনো ঐতিহাসিকদের মতে 3রা বা 4ঠা জুলাই। মিরনের গোপন নির্দেশে মোহাম্মদী বেগ নামক এক ব্যক্তিকে নবাবকে হত্যা করার জন্য পাঠানো হয়। এই মোহাম্মদী বেগ একসময় সিরাজের পিতা জয়নুদ্দিন এবং পিতামহ আলীবর্দী খানের অন্যে প্রতিপালিত হয়েছিলেন এবং নবাব পরিবার তার প্রতি অনেক সদয় ছিল। এমন একজন ব্যক্তির হাতেই বাংলার শেষ স্বাধীন নবাবের জীবন প্রদীপ নিভে যাবে, এই যেন ছিল নিয়তির এক নির্মম পরিহাস। গভীর রাতে মোহাম্মদী বেগ যখন জাফরাগঞ্জ প্রাসাদের সেই নির্জন কক্ষে প্রবেশ করে, নবাব সিরাজউদ্দৌলা তখন উজু করে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। ঘাতককে দেখে নবাব প্রথমে কিছুটা বিচলিত হলেও তাকে চিনতে পেরে শান্ত হন। তিনি হয়তো ভাবতেও পারেননি যে তার অন্যের প্রতিপালিত কেউ তার দিকে অস্ত্র তাক করতে পারে। নবাব তার জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়েও হত্যাকারীর কাছে প্রাণ ভিক্ষা চাননি, তবে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় চেয়েছিলেন। কিন্তু পাষণ্ড মোহাম্মদী বেগের হৃদয়ে করুণার লেশমাত্র ছিল না। সে নবাবকে সেই সামান্য সুযোগটুকুও দেয়নি। ধারালো তরবারের নির্মম আঘাতে ক্ষতবিক্ষত করা হয় বাংলার তরুণ নবাবকে। রক্তের স্রোতে ভেসে যায় জাফরাগঞ্জ প্রাসাদের মেঝে। বাংলার স্বাধীনতার সূর্য যেন সেই রক্তস্রোতের সাথে চিরতরে অস্তমিত হয়। পরদিন নবাব সিরাজউদ্দৌলার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ একটি হাতির পিঠে চাপিয়ে অত্যন্ত অবমাননাকরভাবে সমগ্র মুর্শিদাবাদ শহর ঘোরানো হয়। উদ্দেশ্য ছিল জনগণের মনে ভয় সৃষ্টি করা, যাতে কেউ আর কখনো মীর জাফর বা ইংরেজদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সাহস না পায়। অবশেষে কোনো প্রকার রাজকীয় সম্মান ছাড়াই অত্যন্ত অনাড়ম্বরের সাথে নবাবের মৃতদেহ তার মাতামহ আলীবর্দী খানের সমাধির পাশে খোশবাগে দাফন করা হয়। বেগম লুৎফুন্নেসাকে তার কন্যাসহ ঢাকায় নির্বাসিত করা হয়, যেখানে তিনি অত্যন্ত কষ্টে জীবনযাপন করেন। নবাব সিরাজউদ্দৌলার এই মর্মান্তিক পরিণতি কেবল একজন ব্যক্তির মৃত্যু ছিল না, এটি ছিল একটি স্বাধীন দেশের পরাধীনতার সূচনা। তার পতনের মধ্যে দিয়ে বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক ছোট্ট আধিপত্য প্রতিষ্ঠিত হয়, যা ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষকে গ্রাস করে নেয়। শুরু হয় প্রায় 2 শতাব্দীর শোষণ, বঞ্চনা আর নির্যাতনের এক কালো অধ্যায়। পলাশীর যুদ্ধ এবং সিরাজের হত্যাকাণ্ড প্রমাণ করে যে দেশীয় বিশ্বাসঘাতকদের সাহায্য ছাড়া কোনো বিদেশি শক্তি একটি দেশকে পদানত করতে পারে না। আজও নবাব সিরাজউদ্দৌলা বাঙালির হৃদয়ে এক ট্র্যাজিক নায়ক হিসেবে বেঁচে আছেন।
তার তারুণ্য, দেশপ্রেম, সাহস এবং সর্বোপরি বিশ্বাসঘাতকতার শিকার হয়ে করুণ মৃত্যুবরণ তাকে ইতিহাসের পাতায় এক বিশিষ্ট স্থান দিয়েছে। তার জীবনের এই শোকগাথা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে ঘরের শত্রুর বিভীষিকা এবং স্বাধীনতার অমূল্য গুরুত্ব। সিরাজউদ্দৌলার রক্তে ভেজা বাংলার মাটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তায় পৌঁছে দেয় যে স্বাধীনতা অর্জনের চেয়েও কঠিন হলো স্বাধীনতা রক্ষা করা।